প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, একটি দেশের অর্থনীতির সুরক্ষা কবচ হলো বীমা। বিশ্ব অর্থনীতিতে বীমা খাতকে জিডিপির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হলেও বাংলাদেশে এই খাতটি দীর্ঘকাল ধরেই অবহেলিত। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে বীমা খাতের অবদান মাত্র 0.4% মতো, যেখানে প্রতিবেশী দেশ ভারতে এই হার 4% বেশি। এমনকি দক্ষিণ এশিয়ার গড় হারও আমাদের চেয়ে অনেক বেশি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যখন রাষ্ট্র সংস্কারের এক নতুন অধ্যায় শুরু হয়েছে, তখন আর্থিক খাতের প্রতিটি স্তরে সংস্কারের ঢেউ লাগলেও বীমা খাত রয়ে গেছে এক প্রকার উপেক্ষিত। আমরা জানি, শিল্পায়ন, বড় বড় অবকাঠামো প্রকল্প এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি মোকাবিলায় বীমার কোনো বিকল্প নেই। অথচ আস্থার সংকট, দক্ষ জনবলের অভাব এবং আধুনিকায়নের অভাবে এই বিশাল সম্ভাবনাময় খাতটি ঝুঁকছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলো যখন তাদের নির্বাচনী ইশতেহার সাজাতে ব্যস্ত, তখন আমাদের আলোচনার বিষয় বীমা খাত কেন গুরুত্বপূর্ণ। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান, বীমা খাত বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান এবং অর্থ সূচকের সম্পাদক, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি জিয়াউর রহমান। যাচ্ছে মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, ভারতের জিডিপিতে বীমা খাতের অবদান 4% আর বাংলাদেশের 0.5%-এর নিচে। দেশের অর্থনীতির বীমা খাতের যে বিপুল অবদান রাখার সুযোগ আছে, তা নিয়ে কাজে লাগানো হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, পেনেট্রেশন রেট হিসেবে বাংলাদেশের বীমা খাতের অবদান অত্যন্ত নগণ্য, 0.50 বা তারও নিচে। কিন্তু পাশাপাশি যদি আপনি দক্ষিণ এশিয়ার অন্যান্য ডাটাগুলো আমরা দেখি, তাহলে দক্ষিণ এশিয়ায় যদি মালয়েশিয়ার দিকে তাকান অথবা থাইল্যান্ডের দিকে তাকাই, তাদের পেনেট্রেশন রেট হলো 5.30। আবার তাইওয়ান, তারপরে আমাদের অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই, দক্ষিণ কোরিয়া, তারা, জাপান, তাদের পেনিট্রেশন রেট 11 উপরে। সেই ক্ষেত্রে বাংলাদেশের অবদান 0.50। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের দীর্ঘদিন থেকে বীমা খাতকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যেটি আমাদের অর্থনীতির একমাত্র ঢাল হিসেবে বিবেচিত বীমা খাত। অর্থনীতিকে যদি সঠিকভাবে চাঙ্গা করতে হয়, জোরালো করতে হয়, সজীব করতে হয়, তাহলে বীমা খাতের অবদান অনস্বীকার্য। বীমা খাতের কে গুরুত্ব দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এর গুরুত্বের অনেকগুলো কারণ আছে এই বীমা খাতের। প্রথমত, এটি একটি দেশের মানুষের এবং পাশাপাশি সমাজের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। মানুষের সুরক্ষা কবচ হিসেবে কিভাবে কাজ করে? সেখানে জীবন বীমা আছে। জীবনের অবসান হয়ে গেলে সেই পরিবারকে রক্ষা করে, সেই পরিবারের মনোবল রক্ষা করে, পরিবারের অসচ্ছল যারা আছে তাদের লেখাপড়ার কবচ হিসেবে কাজ করে। অন্যদিকে ব্যবসা খাতে যদি কোনো দুর্ঘটনা হয়, দুর্ঘটনা কবলিত হয়ে তাদের যদি পুঁজি হারায় অথবা পণ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়, সেখানে রক্ষা কবচ হিসেবে বীমা কাজ করে। তারপরে হচ্ছে যে আমাদের যারা কৃষক আছেন, যে কৃষকদের শ্রম গ্রামে আমরা দেশের অর্থনীতি সচল আছে এখনো, সেই অর্থনীতিকে যদি আমাদের জোরালো করতে হয়, চাঙ্গা করতে হয়, তাহলে কৃষকদের যে সাময়িক যে দুর্ঘটনা, সাময়িক যে অপ্রাপ্তি অথবা অভাব, সেগুলোর থেকে রক্ষা করতে হবে। এবং সেই রক্ষা করার জন্য কৃষকদের এই বীমার আওতায় নিয়ে আসা উচিত, এবং সেখানেও বীমার অবদান অনস্বীকার্য। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে বীমাকে ছড়িয়ে দিতে হবে। মানে দৈনন্দিন জীবনের সুখ এবং সুশৃঙ্খল জীবন বিধান এবং তাদের সুরক্ষা রক্ষার জন্য বীমার অবদান অনস্বীকার্য বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনার কাছে পরবর্তীতে আমি আবার আসবো। জনাব সৈয়দ শাহরিয়ার আহসান, বীমা খাতকে কি আমরা কেবল একটি সেবা হিসেবেই দেখছি? একে বড় অঙ্কের পুঁজি গঠনের উৎস হিসেবে কেন রাষ্ট্র এখনো মূল্যায়ন করতে পারছে না? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আরটিভি কর্তৃপক্ষকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য। বীমাকে আমি বলবো যে একটা দেশের অর্থনীতির বলা হয় ড্রাইভিং হুইল অফ দি ইকোনমি, কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, বীমাটা অনেক ক্ষেত্রেই মানে সঠিক মূল্যায়ন পায়নি সরকারের কাছ থেকে। সেই জন্যই আমরা সচেতনতা গড়ে তুলতে পারিনি। কারণ বীমা এমন একটা খাত
যেই খাত হলো বলা হয় পৃথিবীর অন্যান্য দেশে মানে বিগেস্ট সোর্স অফ মোবিলাইজেশন অফ ফান্ড ফ্রম ইন্টারনাল সোর্সেস, যেটা উনি একটু আগে বলেছেন। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র লোকের সঞ্চয়কে তাদেরকে বিমা সোশ্যাল কাভারেজ দিয়ে আপনার একটা বিরাট ফান্ড তৈরি করে, যেই ফান্ডটা দিয়ে সে ইনভেস্টমেন্ট করে পুঁজিবাজারে এবং ব্যাংকে এবং আরো অন্যান্য গভর্নমেন্ট সিকিউরিটিজে দিয়ে অর্থনীতিকে মানে শক্তিশালী করার চেষ্টা করে। অ্যাট দি সেম টাইম এই প্রতিষ্ঠানগুলো যখন এই প্রতিষ্ঠানগুলো হয়, ধরেন একটা ইন্ডাস্ট্রি হলো, ব্যাংকের থেকে লোন নিয়ে একটা ইন্ডাস্ট্রি করা হলো, সেই ইন্ডাস্ট্রিটা কোনো কারণে দুর্ঘটনায় কবলিত হলো এবং তখন সেই যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, বিমা কিন্তু সেইটা কম্পেনসেট করে তাকে আবার ইকোনমিতে ফিরিয়ে আনতে সহায়তা করে। বিমা আমি বলবো ইটস এ ফাইন টিউনিং অফ অ্যাবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস। এখন কিন্তু অ্যাওয়ারনেস অনেক গড়ে উঠেছে, অ্যাবিলিটি হয়ে গেছে কিন্তু অ্যাওয়ারনেসটা করেনি। যেহেতু বিমা খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে, সেই সাথে সরকারের এই ব্যাপারে দারুণ উদাসীনতা রয়েছে। কারণ বিশ্বের যেই সবই উন্নত দেশগুলো দেখেন সেখানে কিন্তু বিমা অনেকটা ক্ষেত্রে বাধ্যতামূলক। আমাদের এখানে যদি বিমাকে সরকারিভাবে বাধ্যতামূলক করা হতো, এই যে দেখেন এতগুলি মাল্টি স্টোরেড বিল্ডিং আমাদের রয়েছে, সেটা কমার্শিয়াল হোক আর রেসিডেন্সিয়াল হোক, এই বিল্ডিংগুলো কিন্তু নানান রকম ঝুঁকিতে রয়েছে এবং নানা অব্যবস্থার ভিতরে রয়েছে। সরকার যদি এই বিল্ডিংগুলোর বিমা বাধ্যতামূলক করতো, তাহলে কি হতো, বিমা করতে যে ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমেই যে দেখতো যে এটা বিল্ডিং কোড অনুযায়ী এটা তৈরি হয়েছে কিনা। আরেকটা জিনিস হলো, বিমা সবসময় ধরেন বড় একটা ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রি যে কোনো সময়ে আপনার একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে, তখন সে কোথা থেকে ফান্ড পাবে? এই বিমা করা থাকলে বিমা কিন্তু তাকে যেটা ইন্স্যুরেন্স করেছে সেটা কম্পেনসেট করে তাকে আবার রিস্টার্ট করতে সাহায্য করে। তারপর ধরেন পার্সোনাল অ্যাক্সিডেন্টের কথা বলছি, যে এই যে আমাদের রাস্তায় যে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো। আচ্ছা। ধন্যবাদ আপনাকে। জনাব জিয়াউর রহমান, ছাত্র জনতার বিপ্লব পরবর্তী সরকার প্রায় সব আর্থিক খাতেরই সংস্কারের উদ্যোগ নিয়েছে, শুধু বিমা খাত ছাড়া। সরকারের সংস্কার উদ্যোগে এই খাতটি গুরুত্ব না পাওয়ার কারণ কি? এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়। এটা যুগ যুগ ধরেই যেন চলে আসছে এরকম একটা ধারাবাহিকতা। কোন সরকারের আমলে বিমা খাতের যে আর্থিক গুরুত্ব, তার যে সামাজিক একটা তাৎপর্য, এই বৃহত্তর পরিসরে আসলে এই খাতটি নিয়ে ভাবা হয়নি। আগের সরকারগুলা গতানুগতিক ভাবে চলুক, এবং কখনো কখনো এরকম হয়েছে যে দলীয় আশীর্বাদ পুষ্ট লোকদেরকে কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট লোকদেরকে পুরস্কার হিসেবে কিছু একটা দেওয়া দরকার, একটা লাইসেন্স দিয়ে দিলাম বা কিছু লুটপাটের সুযোগ করে দিলাম, সেই অর্থে বিমাকে ব্যবহার করা হয়েছে। এই ধারাবাহিক থেকে যেভাবে আমাদের বের হওয়া দরকার ছিল এই সরকারের আমলে, আমরা একটা নতুন সরকারের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, সেই পরিবর্তন, সেই বন্দোবস্ত, সেই স্বপ্ন, এসবের মধ্যে কেন জানি বিমা খাতটা ওই অর্থে স্থান করে নিতে পারেনি। ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হওয়ার কথা। আমরা আশা করব এই নির্বাচনে যে দলটি ক্ষমতায় আসবেন, সরকারের দায়িত্ব নেবেন, জনগণের দায়িত্ব নেবেন, তারা এই সেক্টরটা সংশোধনের জন্য, সংস্কারের জন্য, নতুন আইন প্রণয়ন থেকে শুরু করে যা যা করা দরকার সেই উদ্যোগগুলো নেবেন, এর তাৎপর্যটাও বুঝবেন। এবং সরকারের সামনে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ, আপনি জানেন, অলরেডি আলোচনা হয়েছে। গত 1.5 বছরে বিনিয়োগ এক তলানিতে নেমে গেছে, বিদেশি বিনিয়োগ, স্থানীয় বিনিয়োগ, কর্মসংস্থান নাই চলে। এমন একটি অবস্থার মধ্যে, যে ভঙ্গুর অবস্থার মধ্যে সরকার দায়িত্ব নেবে, সেই সরকারকে যদি অর্থনৈতিক একটা স্থিতিশীল অবস্থায় আনতে হয়, যদি নতুন গতি সঞ্চার করতে হয়, যদি বিনিয়োগ বাড়াতে হয়, বিনিয়োগের যে তহবিল থেকে আসবে, এই তহবিলের একটা অংশ তো হতে পারে আপনার এই যে প্রিমিয়ামের মাধ্যমে যদি ইন্স্যুরেন্স সেক্টরগুলো যোগান দেয়। সুতরাং এই সেক্টরটাকে নিয়ে ভাবতে হবে এবং আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে, যে আর্থিক খাত নিয়ে তাদের পরিকল্পনা কি, ব্যাংকিং নিয়ে পরিকল্পনা কি, তাদের পুঁজিবাজার নিয়ে পরিকল্পনা কি, ইভেন ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে তাদের পরিকল্পনা কি, তারা আগামী 5 বছর কোথায় দেখতে চায়। আমি মনে হয় এই ধরনের ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে হয়তো একটা ভালো চিত্র আমরা দেখবো আর কি। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে যতটা সরব আলোচনা হয়, আমরা আলোচনা করতে দেখি, বিমা খাতের বিশৃঙ্খলা, অনিয়ম নিয়ে নিয়ন্ত্রণ সংস্থা এবং সংশ্লিষ্টদের ততটা নিশ্চুপ থাকার রহস্যটা কি? শুনবো আপনার কাছে, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, এ পর্যায়ে উন্নয়নের বিমা অনুষ্ঠান নিচ্ছি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বিমা খাতের গুরুত্ব নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, সংস্কার উদ্যোগে ব্যাংকিং সহ অন্যান্য খাত ব্যাপক আলোচিত হচ্ছে এবং গুরুত্ব পাচ্ছে, কিন্তু বিমা খাতের বিশৃঙ্খলা, অনিয়ম নিয়ে নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্টদের এভাবে নিশ্চুপ থাকার রহস্যটা কি? যদি সহজভাবে বলা হয়, ব্যাংকিং খাতকে যদি আমরা
ছেলে বলি, আর বিমা খাতকে দেখা হয় সৎ ছেলে হিসাবে। অথচ আমরা কথায় কথায় বলি ব্যাংক বিমা, এই দুইটিকে সমান তালে কিন্তু গুরুত্ব দিতে হবে। ব্যাংককে যেমন গুরুত্ব দিতে হবে, অর্থনীতির অন্যান্য খাতকে যেমন গুরুত্ব দিতে হবে, বিমাকে ঠিক ততোধিকভাবে গুরুত্ব দিতে হবে। একটি দেশের চালিকা শক্তি বিমা, বারবার আমরা বলছি, এবং দেশের ক্যাপিটাল ফরমেশনের জন্য বিমা, দেশের সুরক্ষার জন্য বিমা, দেশের দুর্ঘটনা থেকে যদি আবার নতুন করে ফিরে দাঁড়াইতে হয়, দেওয়ালে ফিট থেকে গেলে আবার নতুন করে ফিরে দাঁড়াইতে হয় আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে, তাহলেও বিমা, এবং দেশের সামাজিক সুরক্ষার জন্য বিমা। তাহলে বিমাকে কেন আমরা গুরুত্ব দিচ্ছি না এই কারণে তাদের সচেতনতার অভাব। তারা সুদূর পরিকল্পনার মাধ্যমে দেশের কথা ভাবেন না। অর্থাৎ একটা দেশ, যখন আমরা দেশের অর্থনীতির কথা ভাবি, আজকে বসে যখন আমি ভাববো শুধু দৃষ্টিতে 10 বছর পর বাংলাদেশ কি হবে, 15 বছর পর বাংলাদেশ কি হবে, 20 বছর পর বাংলাদেশ কি হবে, পরিকল্পনাবিদরা যখন এই কথারই চিন্তা করি, যখন পরিকল্পনায় বসবেন, তখন বিমাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। এই সেক্টরের মাথা হিসেবে যারা কাজ করেন, তাদের এক ধরনের উন্নাসিকতা অথবা উদাসীনতা বিমা খাতের প্রতি, এছাড়া আমি আর কিছু দেখছি না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব সৈয়দ শাহরিয়ার আহসান, দেশের মেগা প্রকল্পগুলোর বীমা কি দেশি কোম্পানিগুলো পায়, নাকি বড় অঙ্কের প্রিমিয়াম বিদেশে চলে যাচ্ছে? দেশীয় অর্থনীতি রক্ষায় এর প্রভাব কি? এইখানে অ্যাজ পার ল অফ দি ল্যান্ড যেটা রয়েছে, যদি যেই বড় মেগা প্রকল্পগুলোতে যেগুলো গভর্নমেন্ট ইনভলভ আছে, গভর্নমেন্টের পার্টিসিপেশন রয়েছে, সেইগুলোর ম্যান্ডেটারিলি গভর্নমেন্টের স্টেট ওন্ড ইন্স্যুরেন্স কোম্পানির সাথে করতে হবে। আর যেগুলো এমনি বড় বড় প্রকল্পগুলো রয়েছে, সেইগুলো কিন্তু প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করতে পারে, কিন্তু তাদের সক্ষমতা অনেক সময় অতটা না থাকার কারণে দেখা যায় তারা একটা স্মল পোর্শন রেখে বাকিটা রিইন্স্যুরেন্স করে বিদেশে দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে কিন্তু হিউজ আউটফ্লো হয়ে যাচ্ছে ফরেন কারেন্সি। এবং সাধারণ বিমারও মানে অদক্ষতা কিংবা কর্মবিমুখতা কিংবা বলেন যে প্রফেশনাল লোকজনের অভাবে আমাদের কিন্তু বিমার একটা বিরাট অঙ্ক বিদেশে চলে যাচ্ছে, যেটা কিন্তু ইজিলি আমরা দেশে রিটেইন করতে পারলে আমরা ফরেন কারেন্সির উপর অনেকটা ইয়ে হতো। এছাড়াও আমি যেটা বলবো যে আমাদের এখানে বিমার যেটা ইয়ে রয়েছে, সাধারণ বিমাতে যেহেতু রয়েছে, এখানে কিন্তু অনেক স্কোপ রয়েছে এই সাউথ ইস্ট এশিয়ার জন্য একটা রিইন্স্যুরেন্স কোম্পানি করার। তাহলে সাধারণ বিমার মনোপলিস্টিক যেই ভাবটা রয়েছে, সেই জিনিসটা কাটেল হয়ে আপনার কম্পিটিশনে চলে যেতে হতো। তাদেরকে কম্পিটিশনে যে দুইজনের ভিতরে কম্পিটিশন হয়ে ইয়ে হতো, এবং দুইজনই বেশ ভালো অ্যামাউন্ট রিটেইন করতে পারতো উইদিন দি কান্ট্রি। এটা আমাদেরকে অর্থনীতিকে আরো শক্তিশালী করে ফেলতে পারতো। জনাব জিয়াউর রহমান, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে বিমা খাতের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বিমা কোম্পানিগুলোর পুঁজিবাজারে অংশগ্রহণ এত নগণ্য এবং বিতর্কিত কেন? দু তিনটি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে পুঁজিবাজার সম্পর্কেও পারসেপশনটা সব জায়গায় খুব বেশি ভালো এরকম না। বিমা খাত সম্পর্কে যেমন পারসেপশন অনেক খারাপ, পুঁজিবাজার সম্পর্কে আসলে পারসেপশনটা একটু খারাপ। এটা একটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে যে দক্ষ জনবল দরকার। আপনি এটা তো কি বলবো, যারা পলিসি হোল্ডারদের টাকা, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স যদি হয়, লাইফ ফান্ড, এটা তো পলিসি হোল্ডারদের টাকা, তাই না? তার পলিসি যখন ম্যাচিউর হবে টাকাটা ফেরত দিতে হবে। তো এই যে এতগুলো টাকা আপনি দায়িত্বে আছেন, হেফাজতকারী হিসেবে আছেন, আপনি যে টাকা বিনিয়োগ করবেন, ওখান থেকে যদি আপনি প্রফিট না জেনারেট করতে পারেন, আপনার যদি লস হয়ে যায়, তাহলে উল্টা কোম্পানিটা আরো ঝুঁকির মধ্যে পড়বে। সুতরাং এই ফান্ডকে ম্যানেজ করার জন্য এই কোম্পানিগুলোতে যে ধরনের দক্ষ জনবল থাকা দরকার, এক্সপার্টিস দরকার, সেই জায়গাগুলোর ব্যাপকভাবে ঘাটতি আছে। এবং সেগুলো আমার মনে হয় যে কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট এবং বোর্ডে যারা থাকেন, তারা এই জায়গাটা উপলব্ধি করতে পারেন না যে আমার বিনিয়োগের ডাইভার্সিফিকেশন আনার জন্য, একটু ভালো রিটার্ন জেনারেট করার জন্য আমাকে অনেক জায়গায় যেতে হবে, এবং সেই জায়গাগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গায় যে এক্সপার্টিস গুলো দরকার, ওই রকম লোকজন আমাকে নিয়োগ করতে হবে। তো আমার মনে হয় যে সেটি একটি বড় সমস্যা। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, অতীতে দু একটি কোম্পানির ক্ষেত্রে এরকম হয়েছে যে যারা দায়িত্বে বিনিয়োগ করেছেন, হয় তারা অনিয়মে জড়িয়ে পড়েছেন, অথবা উদ্যোক্তাদের কেউ কেউ বাড়তি সুযোগ নিয়েছেন। কিভাবে সুযোগ নিয়েছেন? তারাও হয়তো বাজারে ইনভলভ, তারা কোনো শেয়ার কিনলেন এক দামে, সেই শেয়ারটা বাড়তি দামে বিক্রি করতে হবে। তখন দেখা গেল যে এই কোম্পানির ফান্ড দিয়ে সেটা একটু ম্যানিপুলেট করা যায় কিনা, এরকম অভিযোগের কথা আমরা শুনি। সুতরাং বিনিয়োগ খাতে যদি পুরোপুরি স্বচ্ছতার জায়গাটা ইনশিওর না করা যায়, এখানে যদি দক্ষ জনবলের জায়গাটা নিশ্চিত না করা যায়,
তাহলে পুঁজিবাজারে হয়তো তাদের পার্টিসিপেন্টটা খুব বেশি বাড়বে না। তবে আমি মনে করি যে আগামী দিনে যদি বিমা খাতের ফান্ডগুলোর ভালো ম্যানেজ করতে হয়, ভালো রিটার্ন আশা করতে হয়, তাহলে তাকে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে এবং সেক্ষেত্রে পুঁজিবাজারকেও বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে পুঁজিবাজারেরও দায়িত্ব হচ্ছে, পুঁজিবাজার যারা রেগুলেট করেন তাদেরও দায়িত্ব হচ্ছে পুঁজিবাজারকে কিভাবে আরো স্বচ্ছ, আরো জবাবদিহিমূলক করা যায়, ওখানে সুশাসন কিভাবে আনা যায়, যাতে করে এখানে বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক সকল বিনিয়োগকারী যেন অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের পুঁজি যেন কোনো কারসাজির কারণে, ভুলের কারণে যেন হারিয়ে না যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলো আগ্রহী হবে না। তো আমরা মনে করি যে বিমা খাতের উন্নয়নের জন্যও এবং একই সাথে অন্যান্য সেক্টরগুলো উন্নয়নের জন্য সমন্বয়ের খুব জরুরি, এবং সমন্বিতভাবে যদি সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সরকারি পলিসি মেকাররা যদি প্রত্যেকের কাছ থেকে ইনপুট পায় যে আচ্ছা এইগুলো ব্যবস্থাগুলো করলে ভালো হবে, তাহলে আমার মনে হয় যে একটা সমন্বিত উন্নয়ন আমরা দেখবো, পুঁজিবাজারেও ভালো প্রভাব দেখবো এবং কোম্পানিগুলো, বিমা কোম্পানিগুলো আর একটু ভালো আগামী দিনে করবে, ফাইন্যান্সিয়ালি আরো বেশি সলভেন্ট থাকবে, আরো বেশি প্রফিট জেনারেট করবে, যেমন শেয়ার হোল্ডাররা লাভবান হবে, তার কর্মকর্তা কর্মচারীরা লাভবান হবে, এবং যারা বিনিয়োগকারী আছেন যেহেতু তালিকাভুক্ত কোম্পানি এগুলো, তারাও কিন্তু ভালো ডিভিডেন্ড পাবেন, এটা আমরা আশা করি। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন। সামনে নির্বাচন, রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে বড় বড় অর্থনৈতিক উন্নয়নের কথা বলে, কিন্তু বিমা খাত কখনোই কোনো রাজনৈতিক দলের ইশতেহারে গুরুত্ব পায়নি। কারণ কি, শুনবো আপনার কাছে, তবে ছোট্ট আরেকটি বিরতির পর। দর্শক, সময় হলো আরেকটি বিরতির, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নের বীমা অনুষ্ঠানে। আজ আমাদের আলোচনার বিষয় বীমা খাত কেন গুরুত্বপূর্ণ। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বড় বড় অর্থনৈতিক খাত এবং উন্নয়নের প্রতিশ্রুতি জায়গা পায়, কিন্তু বীমা খাত কখনোই গুরুত্ব পায় না। এবার যাতে ব্যতিক্রম হয় সেজন্য আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? যে গণতান্ত্রিক দেশে যখন জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সরকার গঠন করতে চায়, তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরের প্রতি তাদের কিন্তু সম্যক জ্ঞান থাকা আবশ্যক। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সবকিছু নিয়ে তাদের একটা পরিকল্পনা থাকে। সেই ক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন, আমাদের হতাশ হয়ে আমরা দেখছি হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের শেয়ারে বিমা খাতকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের পরিকল্পনায় সেটা কতটা আছে আমরা তাদের শেয়ারে ওইভাবে গুরুত্ব না দেওয়ার কারণে হয়তো আমরা বুঝতে পারি না। আশা করি তারা এটা বুঝতে পারবেন। দেশ পরিচালনার জন্য, দেশের অর্থনীতির গতিকে সচল রাখার জন্য আমাদের রাজনীতিবিদ যারা আছেন, সম্মানিত রাজনীতিবিদ, তাদের ইশতেহারে এটি আরো গুরুত্ব পাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত দেশে যদি টার্ন করতে হয়, তাহলে বিমা খাতের যদি আমরা সংস্কার না করি তাহলে হবে না। বিমা খাতের সংস্কারের মাধ্যমেই দেশের শিল্পায়ন সম্ভব। দেশের শিল্পায়ন যদি না হয়, তাহলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা টিকতে পারবো না। আমাদের যদি টিকে থাকতে হয়, অস্তিত্ব সংকটে যদি আমরা পড়ি, তাহলে তো হবে না। সেই অস্তিত্ব সংকট থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই ঘুরে দাঁড়ানোর জন্যই আমাদের অর্থনীতির প্রত্যেকটি সেক্টরে, এবং সেই ক্ষেত্রে যারা রাজনীতিবিদ আছেন, যারা সরকার গঠন করবেন, তারা এই ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন লোককে সঠিক স্থান দিতে হবে। দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য যেই বলিষ্ঠ পদক্ষেপ দরকার, সেই জায়গাগুলোতে আমি মনে করি নির্বাচিত সরকার অত্যন্ত চমৎকারভাবে গুরুত্ব দিবেন, এবং আমরা যে দেশের দেশপ্রেমের মাধ্যমে আমরা আগামী সম্ভাবনাময় বাংলাদেশকে দেখতে চাই, সেই সম্ভাবনাময় বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই বীমা শিল্পের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরিতে বীমা তহবিল ব্যবহারের ব্যাপারে আগামী দিনে সরকার কি ভাবতে পারে, আপনার পরামর্শ কি, আর কোন কোন উপায়ে বীমা খাতকে সরকার কাজে লাগাতে পারে? বন্ড মার্কেট ক্রিয়েট করতে গেলে বিমা একটা বিরাট ভূমিকা পালন করতে পারে, কিন্তু তার আগে যেটা করতে হবে যে আমাদের এখানে যে ক্যাপিটাল মার্কেট রয়েছে তার উপরে জনগণের আস্থাটা ফিরিয়ে আনতে হবে। কারণ একবার দেখা গিয়েছে এক একটা কোম্পানি, এটা কিন্তু কম তো হয়নি, সে কত বছর ধরে চলছে, লোকজন নিঃস্ব হয়ে গেছে। সুতরাং সেইখানে যখন ফিনান্সিয়াল বন্ডস গুলো বন্ড মার্কেটের এগেইনস্টে ইন্স্যুরেন্স গ্যারান্টি বলেন কিংবা ফিনান্সিয়াল ইয়েগুলো আসে, সেগুলোর গ্রহণযোগ্যতা পেতে সময় লাগবে। এবং কোনো ইন্স্যুরারই এই প্রেজেন্ট যে আমাদের ক্যাপিটাল মার্কেট রয়েছে এইখানের এইটা ইন্স্যুরেন্স প্রোটেকশন দিতে খুব একটা উৎসাহী হবে না।
যদিও এটা উন্নত বিশ্বে এই জিনিসটা খুবই রয়েছে এবং খুবই আমাদের এখানেও এটা চালু করা যেতে পারে। আর এছাড়া যে জিনিসটা বলছেন যে বন্ড মার্কেটে বিমার ভূমিকা, এর জন্য এই পেশায় শিক্ষিত লোকের কিন্তু খুবই অভাব রয়েছে। কি বলবো, সফিস্টিকেটেড রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে এখানে। সেইখানে যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আইডিয়া না থাকে, তাহলে আমি কোথায় কোন বন্ডে যে কি করব, কোন বন্ডের সিউরিটি হব। দেখা যাবে আমার এক একটা বন্ড প্রিমিয়াম ছেড়ে দিচ্ছে, 200 টাকা প্রিমিয়ামে ছেড়ে দিল, আমি কিনলাম, 3 দিন পরে দেখা যাচ্ছে ওইটা নেমে চলে এলো, মানে ফেস ভ্যালুরও নিচে চলে এলো। তখন তো লোকের আস্থা যাই যেটুকু ছিল সেইটুকুন চলে যাবে এবং বীমা কোম্পানিগুলো আড়তে যেতে চাইবে না। সুতরাং ওই মার্কেটটাকে শক্তিশালী করে নামতে হবে এবং বীমা পেশায় যারা জড়িত রয়েছে তাদের বীমা বিষয়ক প্রফেশনাল কোর্স আছে, সেই সব কোর্সগুলো পাশ করে যে ছেলেগুলো আসবে তারা তাদের নিউ কনসেপ্ট দিয়ে আমার মনে হয় বীমা শিল্পকে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব জিয়াউর রহমান, বীমা খাতকে অবহেলিত তকমা থেকে বের করে একটি স্মার্ট ইকোনমিক পিলার হিসেবে দাঁড় করাতে আগামী সরকারের করণীয় কি হওয়া উচিত? আপনার পরামর্শ শুনে আমাদের আজকের আলোচনা শেষ করব। বর্তমান সময়ের উপযোগী করে বীমা আইনটা সংশোধন করতে হবে এবং এর মাধ্যমে যে পরিবার কেন্দ্রিক, পরিবারের যে আধিপত্য আছে কোম্পানিগুলোর উপর, সেই জায়গা থেকে বের করে আনতে হবে এবং উদ্যোক্তাদের একটা পরিবার কিংবা প্রতিষ্ঠান, ব্যক্তি সর্বোচ্চ কতটুকু শেয়ার ধারণ করতে পারবে এ ধরনের কিছু জায়গা ঠিক করে দেওয়া উচিত। অপরাধের জন্য শাস্তিটা আরো বাড়ানো দরকার এবং এখন শুধু জরিমানার ব্যবস্থা আছে, এর বাইরে পাশাপাশি যদি ফৌজদারি আইনের মধ্যে শাস্তি, জেল টেলের ব্যবস্থা রাখা হয়, তাহলে এই অপরাধগুলো করা, জনগণের আমানতের নষ্ট করা কিংবা বিশ্বাস ভঙ্গ করা, আত্মসাৎ করা, সেই জায়গাগুলো একটু কমে আসবে। এবং আপনার আইডিয়াকে অনেক বেশি শক্তিশালী করতে হবে, প্রয়োজনীয় জনবল দিতে হবে, চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছে সেই জায়গাগুলো যেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়, যোগ্যতা দেখে এবং তার সততা নিষ্ঠা দেখে যেন সেই জায়গাগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমি খুবই আশাবাদী, যদি সরকার চায় তাহলে এই সেক্টরকে আসলে নতুন রক্ত সঞ্চালনের মাধ্যমে একটা গতি সঞ্চার করা কিন্তু সম্ভব। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বীমা খাত কেবল একটি বাণিজ্যিক খাত নয়, বরং এটি জাতীয় অর্থনীতির নিরাপত্তা বলয়। উন্নত বিশ্বে যেখানে জীবন ও সম্পদকে সুরক্ষিত রেখে উন্নয়নের চাকা ঘোরানো হয়, সেখানে বাংলাদেশের বীমা খাতকে দীর্ঘদিন ধরেই গুরুত্বহীন করে রাখা হয়েছে। অথচ বৃহৎ পুঁজি গঠন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা বলয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা সহ বহুমাত্রিক অবদান রাখার সুযোগ আছে বীমা খাতের। এর জন্য রাষ্ট্রীয়ভাবে বীমা খাতের গুরুত্ব ও মনোযোগ যেমন বাড়াতে হবে, তেমনি গ্রাহকের আস্থার সংকট দূর করতে দাবির দ্রুত নিষ্পত্তি, প্রযুক্তির ব্যবহার এবং একটি শক্তিশালী ও স্বচ্ছ নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে বীমা খাতের আধুনিকায়নের বিষয়টি গুরুত্ব পাবে এমন প্রত্যাশাই জানিয়েছেন আজকের আলোচকবৃন্দ। মনে রাখতে হবে, বীমাহীন অর্থনীতি একটি ফিটনেসবিহীন গাড়ির মতোই ঝুঁকিপূর্ণ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। জানিয়ে রাখছি, উন্নয়নের বীমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।